সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব একজন গর্ভবতী মায়ের ডেইলি রুটিন নিয়ে, যেখানে খাবার, ঘুম, ব্যায়াম, গ্রহণীয়, করণীয়, বর্জনীয় ইত্যাদি অনেক কিছুই থাকবে। মাঝে মাঝে আমাকে আপনারা প্রশ্ন করেন যে আপু, আমি ফার্স্ট ট্রাইমেস্টারে আছি, বা আমি দ্বিতীয় মাসে আছি, প্রথম মাসে আছি, আমার খাবারের এখন ধরন কেমন হবে? আপু, আমি সেকেন্ড ট্রাইমেস্টারে আছি, কিংবা আমি সপ্তম মাসে আছি, ষষ্ঠ মাসে আছি, কেমন পানি খাবো? আপু, আমি এখন নবম মাসে আছি, আমার কিভাবে ডেলিভারির জন্য প্রিপারেশান নিতে হবে, বা আমার এখন ঘুমের কত ঘন্টা ঘুমোতে হবে, ইত্যাদি কত প্রশ্নই না পাই মাঝে মাঝে আমি। তো সব কিছু মিলেমিশে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব একজন গর্ভবতী মায়ের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত। একজন গর্ভবতী মাকে অবশ্যই একটা বেসিক ডেলি রুটিন মেনটেন করতেই হবে। আর যদি আপনার ইচ্ছে থাকে নর্মাল ডেলিভারি, তাহলে তো এই রুটিনটা মেনটেন করা মাস্ট। চলুন বলছি আপনাদের বেসিক রুটিন কি হবে। গর্ভাবস্থার পূর্বে আপনি যে কোনো খাবার দাবার খেতে পারেন, যে কোনো ইচ্ছা সেভাবে আপনি ঘুমাতে পারেন, হাঁটা চলা ওঠা বসা কোনোটাতেই কিন্তু আপনার কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু যেদিন থেকে আপনি কনসিভ করবেন, ঠিক সেদিন থেকেই কিন্তু আপনাকে বেসিক রুটিনটা মেনটেন করতে হবে। আর আপনার রুটিনটা এরকম হবে, একটু ভোরবেলা ঘুম থেকে উঠবেন। তত ভোরে ঘুম থেকে উঠবেন যখন বাহিরের খোলা বাতাসটা যেন আপনার গায়ে লাগে, ফ্রেশ এয়ারটা যেন আপনি পান। অনেকে আমাকে বলেন যে টাইমটা কেমন হবে। দেখুন, গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে, এছাড়া এক এক মায়ের এক এক ধরনের শারীরিক অবস্থার কারণে এক এক রকম লাগে। তাই একটু ভোরবেলা উঠলেই ভালো হয়, আর সেই টাইমটা আপনি নিজেই নিজের জন্য সেট করে নেবেন। ভোরে ঘুম থেকে উঠে চেষ্টা করবেন বাইরে খোলা রোদে বাতাসে হাঁটতে। এতে কি হবে, সকালবেলার যে ফ্রেশ বাতাসটা আছে সেটা আপনি পাবেন, আর এটা আপনার জন্য, বাচ্চার জন্য খুব ভালো হবে। যদি বাইরে হাঁটার সুযোগ তৈরি না হয়, তাহলে অবশ্যই বাসায় হাঁটাচলা করবেন, তাহলেও হবে। এরপরে আপনি গৃহিণী হন কিংবা কর্মজীবী হন, যেরকমই আপনার কাজ থাকুক না কেন, সকল কাজকর্ম শেষ করার পরে রাত 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করবেন। রাতের খাবারটা খাবারের পরে কিছুক্ষণ হাঁটাচলা করবেন। এতে খাবারও হজম হবে, ব্যায়ামও হবে। রাত 10টা থেকে 10:30টার মধ্যে কোনো ডিভাইস ছাড়া ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনারা তো জানেন, ডিভাইসের মধ্যে ক্ষতিকর রেডিয়েশন থাকে, যেটা আমাদের শরীরের জন্য খারাপ, বিশেষ করে আমাদের ব্রেনের জন্য খারাপ। আর এটা বাচ্চার উপরেও কিন্তু ব্যাড ইফেক্ট সৃষ্টি করে। সেই জন্য অবশ্যই কোনো ডিভাইস ছাড়াই 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। তাহলে কি হবে, 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমালে, আর ওই যে ভোরে ঘুম থেকে উঠলেন, লম্বা 7, 8, 9 ঘন্টা একটা ঘুম আপনি যেতে পারলেন। আর গর্ভাবস্থায় ঘুমটা কিন্তু অবশ্যই 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 গুরুত্বপূর্ণ গর্ভবতী মা এবং তার গর্ভস্থ শিশুর জন্য। এই রুটিনটা মেনটেন করার চেষ্টা করবেন। আর কারো যদি সুযোগ হয়, তাহলে প্লিজ দুপুরবেলা খাবার পরেও কিছুক্ষণ হাঁটাচলা করবেন। এতে ব্যায়াম হয়ে যাবে আপনার। নর্মাল ডেলিভারি যদি ইচ্ছে থাকে, তাহলে এই রুটিনটা মাস্ট মেনটেন করবেন। এতে কি হবে, নর্মাল ডেলিভারি ক্ষেত্রে এটা সহায়ক হবে, প্লাস ডেলিভারি পরবর্তীতেও আপনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। এছাড়া যদি কারো সিজারের পেশেন্টও হয়ে থাকেন, তখনও কিন্তু সেক্ষেত্রে এই রুটিনটা মেনটেন করবেন, তাহলে সিজার পরবর্তী সময়ে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন। এবারে বলি খাবারের কথা। গর্ভবতী মা, সেটা আপনি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার বা যে কোনো মাস হোক না কেন, প্রথম থেকে নবম, অবশ্যই আপনারা ঘরোয়া খাবারের উপর নির্ভর করবেন। যেটাই খেতে ইচ্ছে করে বাড়িতে তৈরি করে খাবেন। আমাদের একটা বদভ্যাস হচ্ছে কি, খেতে ইচ্ছে করলো না, বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়ে খেয়ে নিলাম। এই কাজটা গর্ভাবস্থায় ভুলেও করা যাবে না। বাহিরের খাবারে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল থাকে, এছাড়া আরও ক্ষতিকর উপাদান থাকে, যেটা প্লাসেন্টা
টক্সিনটা দিয়ে সরাসরি বাচ্চার উপরে প্রভাব ফেলে এবং অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। আপনি কি এরকমটা চাইবেন? কখনোই নয়। সেজন্য ঘরোয়া খাবারের উপর নির্ভর করবেন। যেটাই খেতে ইচ্ছে করুক, আপনি ঘরোয়া খাবার খাবেন। স্বাদে হয়তো 19-20 হবে, কিন্তু খাবারটা ফ্রেশ হবে, টাটকা হবে, আপনার ও বাচ্চার জন্য ভালো হবে। অবশ্যই খাদ্য তালিকাটা এমনভাবে তৈরি করবেন যেখানে নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ইলিশ মাছ, বাদাম, বাঁশপাতা মাছ, পাঙাশ মাছ, মানে এক কথায় তেলাক্ত খাবারগুলোই হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণের চেষ্টা করবেন এবং সেই সঙ্গে মৌসুমি ফলমূল, শাকসবজি কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকায় থাকবে। প্রতিদিন কুসুম গরম 1 গ্লাস দুধ ও 2টো করে ডিম খাবেন। একটা ডিম আপনার জন্য খাবেন, একটা ডিম বাচ্চার জন্য থাকবে। গর্ভবতী মা খাদ্য তালিকায় ফল তো প্রতিদিনই রাখবেন। সেই ফলের সঙ্গে অবশ্যই সাধারণ যে কোনো একটা ফল রাখবেন, তার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল প্রতিদিনই রাখবেন। আর ফলগুলো আপনারা সবসময় দুপুরের দিকে খাওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, অ্যাসিডিটির সমস্যা কিন্তু আপনার তেমন একটা হবে না। বাদাম মুঠি মুঠি খাবেন, যখনই সময় পাবেন তখনই খাবেন। আর মৌসুমি যে কোনো শাকসবজি, ফলমূল কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় থাকবে। ডালটা খাবেন, ডালটা একটু ঘন করে খাওয়ার চেষ্টা করবেন। পাতলা ডালের চেয়ে ঘন ডালের উপকারিতা ভালো। অনেক সময় এরকম করতে পারেন, 4-5 পদের ডাল বা 2-3 পদের ডালও একসাথে মিশিয়ে ঘন করে রান্না করে খেতে পারেন। এটা আপনাকে গরুর মাংসের উপাদান দেবে, বা গরুর মাংসের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেটাই পুষ্টিগুণ আপনি এটার থেকে পাবেন। তার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন সপ্তাহে 2-3 দিন না পারলেও অন্তত সপ্তাহে 1 দিন হলেও কলিজা রাখবেন। কলিজাটা আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে। এছাড়া বাচ্চা মুরগি, বাচ্চা কবুতর, যেটা যখন যেরকম সুযোগ হয় রাখার চেষ্টা করবেন খাদ্য তালিকায়। কলা কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার এবং সকল প্রোটিন, ভিটামিন কলাতে কিন্তু কম বেশি রয়েইছে, তাই কলাটা নিয়মিত আপনার খাদ্য তালিকায় থাকবে। খেজুর তো সুপারফুড, খেজুরটাও নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। আমি যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো নিয়মিত ঘুরে ফিরে যেন আপনার খাদ্য তালিকায় থাকে সেই চেষ্টাটা করবেন। আমি যদি আপনাকে স্পেসিফিক রুটিনটা বেঁধে দিই, তাহলে অনেকের পক্ষে দেখা যায় যে এই রুটিন মেনটেন করা সম্ভব নয়। আপনি আপনার মতো করে রুটিন সেট করবেন এবং সেই রুটিনের ভেতরে ঘুরিয়ে ফিরিয়ে যেন এই খাদ্যগুলো থাকে সেটাই নিশ্চিত করবেন। চেষ্টা করবেন পুরো সপ্তাহের জুড়ে যেন সব কিছু মিলেমিশে থাকে, তাহলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে ও তার পাশাপাশি আপনার বাচ্চাও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। এবারে পানির কথাতে আসি। গর্ভবতী মাকে অবশ্যই তার অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানির পরিমাণ ঠিক রাখতে হবে। এই জন্য নিয়মিত 12 থেকে 14 গ্লাস পানি খাবেন। অনেকে আমাকে বলেন যে আপু, আমি 2 লিটারের বোতল খেয়ে নিচ্ছি, আমি 5 লিটারের বোতলের অর্ধেক খেয়ে ফেলেছি। 12 থেকে 14 গ্লাস পানি 24 ঘন্টায় খেলেই আপনি হবে। এতে কি হবে, আপনার অ্যামনিওটিক ফ্লুইডের ব্যালেন্স ঠিক থাকবে। তবে শুধু পানি খেলে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের ব্যালেন্স ঠিক থাকে না, তার পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে। সেটা হলো যে কোনো খাবার একটু কুসুম গরম খাবেন। কুসুম গরম খাবারগুলো অ্যামনিওটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে। ফ্লুইডটা শুধু তৈরি হলে হবে না, এটা ধরেও থাকতে হবে এবং ফাইনালি 9ম মাসে গিয়েও যেন এটা ঠিকঠাক থাকে, সেজন্য কুসুম গরম খাবারগুলো এক্ষেত্রে বেস্ট অপশান। তার পাশাপাশি শাকসবজি যদি খান এবং নিয়মিত ফলমূল যদি খান, তাহলে শাকসবজি ও ফলমূলের জলীয় অংশ থেকেও ভালো অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হবে। ডিম অবশ্যই খাবেন, দুধ অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন, একদিনও মিস দিলে চলবে না। এবারে বলি ব্যায়ামের কথা। আমি বলেইছি প্রথমে একটা বেসিক রুটিন, এই রুটিনের ভেতরেই কিন্তু ব্যায়াম অন্তর্ভুক্ত আছে। আপনারা যদি এই রুটিনটা মেনটেন করেন তাহলে আলাদা করে কোনো ব্যায়াম করতে হবে না আপনাকে। তবে কেউ যদি চান বা মনে করেন যে আমি একটু আলাদা ব্যায়াম করতে চাই নিজের ভালোর জন্য, তখন সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হলো নিজেকে সেফ সিকিওর রেখে যতটুকু সম্ভব বা আপনি যতটুকু ব্যায়াম জানেন হালকা পাতলা ব্যায়াম করলেই হবে। তবে নিয়মিত হাঁটাচলা করা হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যায়াম। বাহিরে হাঁটাচলা করতে পারলেও ভালো, এছাড়া ঘরে ঘরে হাঁটাচলা করবেন যদি বাহিরে যাওয়ার সুযোগ না হয়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু কতক্ষণ হাঁটাচলা করব। দেখুন,
এক একজন মানুষের কাজের ধরন এক এক রকম, কেউ গৃহিণী কেউ কর্মজীবী, তাই আপনি কতটুকু সময় বের করতে পারবেন হাঁটা চলার জন্য সেটা আপনিই ভালো জানেন। তবে সময় বের করে নিয়মিত হাঁটাচলা করলেই হবে, একেবারে শুয়ে বসে না থাকার থেকে। একেবারে যেসব মায়েরা শুয়ে বসে থাকে, বেশি বেশি ডিভাইসে সময় দেয়, সে সকল মায়েদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্স কিন্তু অনেক কম থাকে, বলতে গেলে হয়ই না। তাই নর্মাল ডেলিভারি যদি আশা থাকে তাহলে আমি যে ডেইলি রুটিনটা প্রথমেই বললাম সেই বেসিক রুটিনটা অবশ্যই মেনটেন করবেন, এতে হাঁটা চলা হয়ে যাবে। নবম মাসে এক্সট্রা ব্যায়াম কি করব, এই প্রশ্নটা পাই। নবম মাসে আলাদা এমন কোনো ব্যায়ামের কোনো প্রয়োজন নেই। অনেকে বলেন যে অমুক বলেছে এরকম করতে, সেরকম বলেছে এরকম করতে। আমি শুরুতেই বলে এসেছি যে আমি রুটিনটা বললাম এটা মেনটেন করলেই আপনার ব্যায়াম হয়ে যাবে। আর প্রথম থেকে যদি এই রুটিনটা মেনটেন করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবারে ঔষধের কথায় আসি। যদি আপনার কোনো সমস্যা না থাকে, যেমন অনেক মা থাকেন যে অনেক জটিল রোগে আক্রান্ত থাকেন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা থাকে। এই সমস্যা থাকলে আপনি তো ওষুধ নিয়মিত সেবন করবেনই, কিন্তু যে সকল মায়ের কোনো সমস্যা নেই, মোটামুটি তারা সুস্থ আছেন, তাদের জন্য তো ঔষধ নেই, কিন্তু আবার আছেও। সে ওষুধটা কি জানেন? সে ওষুধগুলো হচ্ছে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড। প্রথম কনসিভ করার পরে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে ফলিক অ্যাসিডটা দেবে। প্রথম 3 মাস এই ফলিক অ্যাসিডটা আপনাকে সেবন করতে হবে। ডাক্তার যত বেলা দিয়েছে তত বেলাই আপনি এটা সেবন করবেন। ফলিক অ্যাসিড এই জন্য খাবেন, এটা আপনার বাচ্চাকে সকল ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, বাচ্চার ভালো গঠনে সহায়তা করে। কারণ প্রথম 3 মাসে একজন মা সেরকম ভালো খাবার খেতে পারে না, অরুচি লাগা, বমি বমি লাগা ইত্যাদির কারণে। কিন্তু যদি মা নিয়মিত ফলিক অ্যাসিডটা গ্রহণ করেন তাহলে ফলিক অ্যাসিডটা ওই যে খাবারের খেতে পারছেন না, এতে যে গ্যাপ তৈরি হচ্ছে সেই গ্যাপটা পূরণ করবে। 5 মাসের পর থেকে ডাক্তাররা মায়েদেরকে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধ দেয়। এই ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। অনেকে মনে করতে পারেন যে আমি তো খাবার খাচ্ছি, আবার এগুলোর দরকার কি? দেখুন, প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি 1-এর ভেতরে 2, তাই যতই খাবার খান না কেন পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থাকেই। আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো সেই গ্যাপটাকে পূরণ করবে। আর এটা অবশ্যই আপনার থেকেও আপনার বাচ্চার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। কারণ কি, আপনার বডির থেকেও বাচ্চার বডি এখন তৈরি হচ্ছে, তাই যেহেতু তার বডিটা তৈরি হচ্ছে, তাই তৈরি হওয়ার ক্ষেত্রেই কিন্তু কোনো গ্যাপ দিলে চলবে না, ভালোভাবে বেসমেন্টটা হতে হবে। সেই জন্যই আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। এবারে বলি ফার্স্ট 3 মাসের কথা। প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি। আর এই প্রথম 3 মাসে মায়েরা খাবার দাবার ঠিকঠাক মতো খেতে পারেন না, যার ফলে কি হয়, পুষ্টির গ্যাপ থেকে যায়। তো এক্ষেত্রে মায়েদের জন্য পরামর্শ হবে অবশ্যই আপনারা খাবারকে প্রসেস করে খাওয়ার চেষ্টা করবেন, যদি সরাসরি খেতে না পারেন। আর কেউ যদি সরাসরি খেতে পারেন তাহলে তো ভালো কথা। প্রসেস মানে হলো, ধরুন আপনি মাছ মাংসকে সরাসরি খেতে পারছেন না, তাহলে এটাকে আপনি ঝুরা করে খান, কাবাব করে খান, কিমা করে খান। দুধ ডিম সরাসরি খেতে পারছেন না, পুডিং করে খান, ডেজার্ট করে খান। দ্বিতীয় 3 মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার ও শেষের 3 মাস হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার ও থার্ড ট্রাইমেস্টারে খাবার দাবারে অসুবিধা হওয়ার কথা নয়। আমি যেভাবে প্রথমে বলে এসেছি সেভাবেই খাবেন, চলবেন, তাহলেই দেখবেন যে প্রপার পুষ্টিটা আপনিও পাবেন, বাচ্চাও পাবেন। এবারও বলি গ্রহণীয় ও বর্জনীয়। প্রেগন্যান্সি পিরিয়ডে যত বেশি সম্ভব নিয়ম মেনে চলবেন, এতে আপনি ভালো থাকবেন, বাচ্চা ভালো থাকবে। এবং 4 বার চেক আপ করাবেন। কোন 4 বার চেক আপ করাবেন? প্রথম কনসিভ করার পরে একবার, 5 মাসে একবার, 7 মাসে একবার, 9 মাসে একবার। প্রথম কনসিভ করার পরে এই জন্য চেক আপ করাবেন, দেখবেন সব ঠিকঠাক আছে কি না। 5 মাসে এই জন্য চেক আপ করাবেন, দেখবেন আপনার বাচ্চার প্রপার গঠন হয়েছে কি না। 7 মাসের চেক আপটা এই জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কি না, বাচ্চার পজিশন, প্লাসেন্টা বা প্রেগন্যান্সিটা ঠিক দিকে এগোচ্ছে কি না। আর 9ম মাসের চেক আপটা তো আপনার জন্যই প্রয়োজন, কারণ এই চেক আপের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। তাই অবশ্যই 4 বার চেক আপ করাবেন। ভালো মন্দগুলো নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। যে জিনিসটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে যে গুজবকে অ্যাভয়েড করবেন। মানে হলো, প্রেগন্যান্সির প্রথম থেকে একজন মা ঠিকঠাক মতোই থাকেন, যখন একেবারে শেষ পর্যায়ে যান তখন তারা ভাবেন যে আচ্ছা আমার যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে কিভাবে কি করব, আমার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমি কিভাবে অপেক্ষা করব, বা অপেক্ষা করতে করতে দেখতে পাবেন যে এখনও কোনো পেইন আসছে না, লক্ষণ দেখতে পাচ্ছেন না। তো তখন মায়েরা কি করে, গবেষণায় নেমে পড়ে যে কি করলে পেইন আসবে বা কিভাবে নর্মাল ডেলিভারি হবে। এই যে গবেষণায় নেমে পড়েন, গবেষণা করতে করতে বিভিন্ন ধরনের
ধরনের টিপস টোটকা শুনতে পাবেন, দেখতে পাবেন। এখন শোনা মাত্রই সেগুলো হুটহাট নিজের উপরে অ্যাপ্লাই করে ফেলবেন না। মনে রাখবেন যে কোনো কিছু তখন আপনি নিজের উপরে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে এটা আপনাকে কাজ করছে কি কাজ করছে না। যদি আপনি অ্যাপ্লাই করে সুফলটা পান তাহলে তো ফুল ক্রেডিটটা সে বা তারা নেবে যাদের থেকে শুনেছেন। আর যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তাহলে এর ক্রেডিটটা কেউ নেবে না, সবাই আপনাকেই দোষারোপ করবে। বলবে যে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা শুনলেন না কেন, নিরাপত্তার কথা চিন্তা করলেন না কেন, আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে হ্যাঁ আমাদের কথা শুনতেই হবে? তখন কি করবেন? ভুল ত্রুটি যদি কিছু হয়ে যায় তাহলে সারা জীবন অনুশোচনায় ভুগবেন। দীর্ঘ 9 মাস কষ্ট করেছেন, সব কষ্টগুলো বৃথা হয়ে যাবে। সেই জন্য প্লিজ ধৈর্য ধারণ করবেন, অপেক্ষা করবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন। দীর্ঘ 9 মাস কষ্ট করেছেন আর বাকি অল্প কিছুদিন কষ্ট করতে পারবেন না বলুন? নিশ্চয়ই পারবেন। আমরা নারী, আমরা সব পারি। তাই আপনি অপেক্ষা করবেন, ধৈর্য ধারণ করবেন। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাকেই বেশি বেশি উপরওয়ালাই আপনাকে উদ্ধার করতে পারবে। তাই উপরওয়ালাকে এই সময় অবশ্যই বেশি বেশি করে ডাকবেন। আর ফাইনালি একটা সতর্কতা দিয়ে শেষ করব, এই সময়গুলোতে চা, কফি, অ্যালকোহল, সিগারেট এগুলো প্রপারলি বর্জন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।